পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যেতে চায় ইরান। পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা জানালেন রাফায়েল। ফ্যাসিবাদ থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয় বললেন তারেক রহমান। গণতন্ত্রের নিরাপত্তায় স্বাধীনতা নিশ্চিতের আহ্বান। গুম বিষয়ক আইন হবে আগামী 1 মাসের মধ্যে, জানালেন আইন উপদেষ্টা। গঠন করা হবে শক্তিশালী কমিশন। এবং নিরপেক্ষতা বজায় রাখতে সরকারকে দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা করার আহ্বান। ইশরাকের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। স্বাগত শেয়ার নিউজে, সাথে আছে আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরপি কেবল ইউনিভার্সিটি লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত 5 আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর গণমাধ্যম কিছুটা স্বাধীনতা ভোগ করলেও এখনও ফ্যাসিবাদী শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত হয়নি। সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সকালে এক ফেসবুক পোস্টে সব কথা বলেন তারেক রহমান। ওই পোস্টে তারেক রহমান বলেন, 1975 সালের 16 জুন বাংলাদেশের ইতিহাসে এক কালো দিবস। এদিন তৎকালীন শাসক গোষ্ঠী সব দল বাতিল করে চরম কর্তৃত্ববাদী একদলীয় বাকশাল কায়েম করে তাদের অনুগত 4টি সংবাদপত্র রেখে গোটা জাতিকে নির্বাক করে দিয়েছিল। তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতায় ভিন্নমত প্রকাশের সুযোগ থাকায় রাষ্ট্র সমাজ জবাবদিহিতার আওতায় আসে এবং দেশের সরকার গঠনে নাগরিক ইচ্ছার প্রতিফলন ঘটে। তিনি বলেন, গণতন্ত্রের নিরাপত্তা ও স্থায়িত্ব দিতে হলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সকালে গুলশান চেয়ারপারসন অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির চেয়ারপারসন, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়দ উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা। সেই সঙ্গে আগামী নির্বাচন, সংস্কার ও সমসাময়িক রাজনীতি নিয়েও দুপক্ষ নিজেদের মতামত তুলে ধরেন। গুম বিষয়ক একটি আইন আগামী 1 মাসের মধ্যে হবে। এই আইনের অধীনে একটি শক্তিশালী গুম বিষয়ক কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ সচিবালয়ে জাতিসংঘের বল প্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি কথা জানান। আইন করলে পরবর্তী সরকার আইনটি বাতিল করবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, বিএনপি, জামায়াত, এনসিপি বা যে সরকারই আসুক তারা সবাই গুমের শিকার। তারা সবাই সোচ্চার ছিলেন। বিএনপি, জামায়াত সবচেয়ে বেশি শিকার ছিলেন। আসিফ নজরুল বলেন, বিগত সরকারের আমলে তারা বারবার বাংলাদেশে আসতে চেয়েছিল। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তারাই গুমের ঘটনাগুলো ঘটিয়েছে বলে আমাদের বিশ্বাস। সেজন্য তারা জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপে বাংলাদেশকে আসতে দেয়নি, তাই তাদের চিঠির উত্তরও দেয়নি। সরকার নিরপেক্ষতা বজায় রাখতে চাইলে দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রায়ের পরিপ্রেক্ষিতে মেয়র ঘোষণা হলেও সরকার দায়িত্ব দেয়া নিয়ে টালবাহানা করছে উল্লেখ করে তিনি বলেন, জরুরি সেবা চলমান রাখার লক্ষ্যেই তিনি নগর ভবনে সভা করছেন। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন মিলনায়তনে পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিত করতে বজ্র ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ইসি এবং হাইকোর্টের রায় বহাল রেখে সরকার মেয়র ঘোষণা না দিলে নেতাকর্মীদের নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে শপথ গ্রহণ করবেন। মহামান্য আপিল বিভাগের যে রায়, সেই রায় এর পরিপ্রেক্ষিতে বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈধ নির্বাচিত মেয়র হিসেবে আমাকে ঘোষণা করা হয়েছে। কিন্তু বর্তমান সরকার এখন পর্যন্ত
আমার শপথ গ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই, যার কারণে আমরা ঈদ পরবর্তীতে গতকাল থেকে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে অবস্থান কর্মসূচি বিরতিহীনভাবে ঘোষণা করেছি। শপথ গ্রহণ করে নগর ভবনের সেলগুলোকে অ্যাক্টিভ করার কথাও জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এটিকে আমরা এভাবে করব যে প্রত্যেকটি ওয়ার্ডে যারা ওয়ার্ড সচিবরা রয়েছেন, সেখানে ওয়ার্ড কমিশনের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়গুলোতে জন্ম নিবন্ধন, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট, এই আবেদনগুলো ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড সচিবদের মাধ্যমে জমা নেওয়া হবে এবং পরবর্তীতে সেগুলোকে প্রক্রিয়া করে তাদেরকে দেওয়া হবে। দাবি মেনে না নেওয়া হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। আমাদের আন্দোলনের শুরু থেকে সকল জরুরি সেবা চলমান ছিল। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা থেকে বাড়ি ফেরার পথে চলন্ত বাসে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। আটক করা হয়েছে বাস চালককে, জব্দ করা হয়েছে বাসটি। রোববার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ আউশকান্দি সড়কের সালামাতপুর এলাকা থেকে ভুক্তভোগী উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন। রাজধানী থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ঘুমিয়ে পড়লে গন্তব্যে না নেমে মেয়েটি সিলেট পর্যন্ত চলে যায়। পরে সেখান থেকে হবিগঞ্জ যেতে মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে ওঠেন। শেরপুর এলাকা পার হওয়ার পর বাসের অন্যান্য যাত্রীরা নেমে গেলে কিশোরীকে একা পেয়ে পালাক্রমে নির্যাতন চালায় বাসের হেল্পার লিটন মিয়া ও চালক সাব্বির। কিশোরের চিৎকার শুনে আশেপাশের লোকজন বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বাসটি থামিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়, তবে চালককে আটক করা গেলেও কৌশলে পালিয়ে যায় হেল্পার। গাজীপুরের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে। তবে ঘটনার পর থেকে ধর্ষক নিরাপত্তা কর্মী লিটন মিয়া পালিয়েছেন। সকালে শ্রীপুরের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর বাবা জানায়, স্থানীয় তালহা স্পিনিং মিলে চাকুরির সন্ধানে গিয়েছিল তার মেয়ে। পরে কারখানার গেটের পাশে থাকা ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী চাকুরির প্রলোভন দেখিয়ে বুথের ভিতরে নিয়ে যায়। পরে সেখানে জোরপূর্বক ধর্ষণ করা হয় ওই কিশোরীকে। এই ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। রাজবাড়ীর পাংশায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার উপজেলার সরিষা ইউনিয়নের নওড়াবন গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার দুই শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। অভিযুক্তদের মধ্যে একজন কিশোর, সে উপজেলার কসবাজাইল ইউনিয়নের কুঠিমালয়ট গ্রামের বাসিন্দা। অপর যুবক হাসমত আলী একই এলাকার জেহের আলী মন্টুরের ছেলে। পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাবনার আটঘরিয়ায় দোকানঘর ভাঙচুর করে দখলের অভিযোগ উঠেছে একই এলাকার আওয়ামী লীগ থেকে আসা বিএনপির কর্মী পরিচয়দানকারী একজনের বিরুদ্ধে। ভুক্তভোগী জসিমউদ্দিন জানান, বিগত ২০ বছর যাবৎ সে ওই জায়গায় দোকান ভাড়া দিয়ে আসছিল। হঠাৎ একটি কুচক্রী মহল তা দখল করে ভাঙচুর চালায়। স্থানীয়রা বলেন, কদিন আগেও যারা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিল তারা আজ বিএনপি পরিচয়ে অপকর্ম করে বেড়াচ্ছে। যদিও এই ব্যক্তিরা বিএনপির কেউ নয় বলে দাবি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রার্থী মোহাম্মদ রাজু আহমেদের। ওই জায়গায় ১৪৪ ধারার জারির পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমন প্রশ্নের সঠিক উত্তরে মেলেনি আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ শরীফুজ্জামান সরকারের কাছে। আমি 10টার সময় বের হয়ে গেছি, 10:30 আধা ঘন্টার মধ্যেই আমার দোকান পিছনে ছিল। আমার দোকান ভাঙার পরে আমার যে কর্মচারী ছিল, কর্মচারী বাইক করে দিই। আরও বাড়ি কলামানি বা নাজমুদ্দিন বিশ্বাস কোনো জন্য এদেরকে আমরা বিএনপির কোনো কর্মকাণ্ডে বিগত 20 বছর দেখি না এবং কিন্তু আওয়ামী লীগের সঙ্গে এরা চলাচল করছে।
জমি জমার বিষয়ে আমরা থানায় কোনো অভিযোগ নেওয়া হয় না। আদালত যদি আমাদেরকে কোনো নির্দেশনা দেয়, আদালত আমাদেরকে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা মোতাবেক আমরা কার্যক্রম পরিচালনা করব। কক্সবাজারের রামুতে বাসের কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে সহ 3 জনের মৃত্যু হয়েছে। সকাল 8টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার পাতুলি এলাকার হাবিবুল্লাহ ও তার ছেলে রিয়াদ। অপরজন রামুর পূর্ব রাজারকুল এলাকার রিনঝিম বড়ুয়া। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি তৈবুর রহমান। এ পর্যায়ে থাকছে খেলার খবর। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনূর্ধ্ব-17 এর জাতীয় আসরের পর্দা উঠল আজ সকালে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এর প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইকবাল হোসেন, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ মোস্তফাজ্জামান। উদ্বোধনী ম্যাচে বালক বিভাগে বরিশালকে 1-0 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে খুলনা বিভাগ। জাতীয় এই আসর থেকে প্রতিভাবান 40 জন বালক ও 40 জন বালিকা বাছাই করা হবে। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে আসতে চায় ইরান। পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা জানালেন রাফায়েল। ফ্যাসিবাদ থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয় বললেন তারেক রহমান। গণতন্ত্র নিরাপত্তায় স্বাধীনতা নিশ্চিতের আহ্বান। গুম বিষয়ক আইন হবে আগামী 1 মাসের মধ্যে, জানালেন আইন উপদেষ্টা। গঠন করা হবে শক্তিশালী কমিশন। এবং নিরপেক্ষতা বজায় রাখতে সরকারকে দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা করার আহ্বান ইশরাকের। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।